আসসালামু আলাইকুম বন্ধুরা। মুভির জগতে আমরা নানা ধরনের মুভি দেখি, কিন্তু হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডায়েস এমন এক অনুপ্রেরণামূলক গল্প যা এক নারী নাতির জীবনের আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার গল্প বলে। তাই দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা একজন বৃদ্ধ মহিলাকে একটি কবরস্থানের সামনে প্রার্থনা করতে দেখি। যার কবর ছিল তার রিয়েল পরিবার থেকে এই বৃদ্ধ মহিলা বেশি প্রার্থনা করছিল। আসলে এই কবরটি একজন ধনী ব্যক্তির ছিল, যাকে অনেক বড় প্লটে দাফন করা হয়েছিল। আর এই বৃদ্ধ মহিলারও ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তাকেও এরকম বড় প্লটে দাফন করা হোক, কিন্তু এত বড় প্লট কেনার জন্য অনেক টাকার দরকার। তখন সেখানে ওই ব্যক্তির পরিবার চলে আসলে তারা সেখান থেকে অন্য প্লটে চলে যায়। সত্যি বলতে মৃত্যুর পর কত বড় প্লটে দাফন করা হয়েছে তাতে কি বা আসে যায়। যাই হোক, এই বিষয় না আমরা মুভিতে বুঝতে পারি, না ওই বৃদ্ধ মহিলার পরিবারের মানুষজন বুঝতে পারে। ওই জায়গায় বৃদ্ধ মহিলার সাথে তার 2 ছেলে এবং একটি মেয়ে ছিল, আর মেয়ের ঘরের নাতি ছিল যার নাম এম। তারা সবাই মৃতদের জন্য প্রার্থনা করার জন্য এসেছিল। আমরা দেখি সেখানে এম এর সম্পূর্ণ মনোযোগ ভিডিও গেমসের উপর ছিল। এম সেখানে নিজের পরিবারের সাহায্য করতেও তেমন আগ্রহী ছিল না। এম সেখানে বলে, মম, আমি তো অ্যাটলিস্ট এখানে এসেছি, আঙ্কেল কেনের পরিবার তো আজকে এখানে আসলোই না। অন্যদিকে কেন ভিডিও কলে তার ওয়াইফ এবং মেয়ের সাথে কথা বলছিল। গ্র্যান্ডমা এখানে কড়াকড়িভাবে বলে উঠেন, বছরের একদিনই তো এখানে আসি, এই দিনেও তোমার পরিবার আসতে পারলো না। তারপর গ্র্যান্ডমা এমকে কিছু ফুলের পাপড়ি দিয়ে বলেন মৃতদের কবরের উপর ঢেলে দেওয়ার জন্য। এম খুবই অবহেলার সাথে পাপড়িগুলো কবরের উপর দিতে থাকে, যেটা দেখে তার গ্র্যান্ডমা বলে, সত্যি তুমি কোনো কাজেরই না। তারপর তিনি নিজেই পাপড়িগুলো চারিদিকে হাত দিয়ে ছড়িয়ে দিতে থাকেন। এম আবারও ভিডিও গেম খেলা শুরু করে। কিছুক্ষণ পর তার গ্র্যান্ডমা সেখানে ডিসব্যালেন্সড হয়ে পড়ে যান। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার খেয়াল রাখার জন্য ছেলেদের বদলে তার মেয়ে দায়িত্ব নেয়, কারণ বাকিরা বিভিন্ন অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এম কাজের বাহানা করে বাসায় এসে ভিডিও গেম খেলায় ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর তার মা বাসায় আসে। সে তার মার দিকে একটি চেয়ার দিয়ে বলে, একটু আরাম করো মম, সারাদিন কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছো। আরও বলে, তুমি কি আমার মেসেজ পড়েছো? তার মা বলে, হ্যাঁ, তোমার নতুন কম্পিউটার দরকার, এটা কেনার জন্য আমার কার্ডের ডিটেলস লাগবে। আচ্ছা, একটা কথা বলো তো, যখন তুমি গেমার হওয়ার জন্য পড়ালেখা বাদ দিয়েছিলে, তখন তুমি আমাকে বলেছিলে, মম, আমি টাক ভর্তি টাকা ইনকাম করব, ওই টাকা দিয়ে নিজস্ব একটি অ্যাপার্টমেন্ট কিনবো। সাথে আরো বলেছিলে, মম, আমি তোমার ঘর চালানোর জন্য টাকা দিব। তো কি হলো এসব কথা? আমি বলে, হ্যাঁ মম, আমার সব কিছুই মনে আছে, তুমি এখন আমার কাটা গায়ে লবণ দিও না। তখন সেখানে তার মা একটি চেয়ারে বসে তাকে বলে, ডাক্তার বলেছেন গ্র্যান্ডমার পেটে কিছুদিন ধরে ব্যথা ছিল, আর তার স্টোলেও ব্লাড ছিল। অনেক চেক আপ আর টেস্ট করার পর জানা যায় তার ক্যান্সার হয়েছে। আনুমানিক তিনি 1 বছর জীবিত থাকবেন। তাই তুমি এক কাজ করো, প্রতিদিন গ্র্যান্ডমাকে দেখার জন্য তার বাড়ি যাওয়া আসা করো। আর হ্যাঁ, মনে রেখো তিনি যেন ক্যান্সারের বিষয়ে কিছুই জানতে না পারেন, কারণ আমি চাই না তিনি তার জীবনের শেষ মুহূর্তে টেনশন করুক। জেনে অবাক হবেন বন্ধুরা, এম গ্র্যান্ডমার ক্যান্সার শুনে কোনো রিয়েকশনই দেয় না। সে তার মাকে বলে ওইখানে যাওয়া আসার জন্য তার মা তাকে কি দিবে, কারণ বর্তমানে তার টাইম ইজ মানি। তখনই তার কম্পিউটারে একটি মেসেজ আসে। পরের দিন এম একজন বৃদ্ধ লোককে দেখতে আসে। আমরা বুঝতে পারি গত রাতে এম এর কাজিন, যার নাম মুই, এম কে মেসেজ করে তার গ্র্যান্ডপাকে দেখার জন্য আসতে বলেছিল। তখন সেখানে মুই খুবই যত্ন সহকারে গ্র্যান্ডপার ডাইপার চেঞ্জ করে দেয়। এম মুইকে জিজ্ঞাসা করে, তুমি নার্সিং স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তুমি চাইলেই ভালো বেতনে চাকরি করতে পারো। উত্তরে মুই বলে, আমি এটিই করছি। কিছুদিন পর গ্র্যান্ডপা মারা যান। তখন এম জানতে পারে গ্র্যান্ডপা তার বাড়ি সহ সম্পূর্ণ সম্পত্তি মুইয়ের নামে লিখে দিয়েছে। এম এর বাবা এবং তার ভাইয়েরা বেশি কিছু পাননি। পরবর্তী সিনে আমরা এমকে দেখি যে তার গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য উনার বাড়ি যায়। হঠাৎ এমকে তার বাড়ি দেখে গ্র্যান্ডমা অনেকটা অবাক হয়ে যান আর জিজ্ঞাসা করেন, আজকাল তোমরা সবাই আমাকে দেখার জন্য একটু বেশি আসছো, এর কারণ কি? উত্তরে এম বলে, কি যে বলছো গ্র্যান্ডমা, আমরা তো তোমার পরিবার, আমরা না আসলে কে আসবে? তুমি এসব চিন্তা বাদ দেও আর দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নুডলস নিয়ে এসেছি। তখন গ্র্যান্ডমা বলে, আমি নুডলস খাই না।
এম বলে তাহলে কি খাবে বলো, আমি নিয়ে আসবো। সে পাশের মার্কেট থেকে ভাজা মাছ কিনতে যায়। সেখানে গিয়ে অনেক লম্বা লাইন দেখে সে ওই পরিচিত দোকান বাদ দিয়ে অন্য আরেকটি দোকান থেকে মাছ কিনে গ্র্যান্ডমার কাছে নিয়ে যায়। মাছটি দেখা মাত্রই গ্র্যান্ডমা বুঝে ফেলেন এটি সেই দোকানের মাছ নয় যেখান থেকে তিনি কিনতে বলেছেন। তাই তিনি বলেন এই মাছে অনেক বেশি অয়েল, তাই তিনি খাবেন না। গ্র্যান্ডমার এসব কথা শুনে আবার মার্কেটে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মাছ কিনে আবার গ্র্যান্ডমার কাছে চলে আসে। তখন সে জানতে পারে গ্র্যান্ডমা মাছটি খাবেন না, কারণ তিনি আগের আনা মাছটি খেয়ে ফেলেছেন। তারপর বলে যদি প্রথমটা খাওয়ারই ছিল তাহলে আমাকে দ্বিতীয়বার আবার পাঠালে কেন? তারপর গ্র্যান্ডমার আদেশে ওনার গডের জন্য ওয়াটার বয়েল করে ওদের গডের সামনে রাখে। কিন্তু এখানে শর্ত ছিল, গ্র্যান্ডমা যে পানি গডকে দিতেন সেটি কুকারে বয়েল করে দিতেন, এতে অন্য কোনো থালা বাসন ব্যবহার করতেন না। তাই তিনি তার নাতিকে জিজ্ঞাসা করেন কুকারের সিটির কেন শব্দ শোনা গেল না? উত্তরে বলে আমি তো মাইক্রোওয়েভে বয়েল করে নিয়ে এসেছি। আর বন্ধুরা, এটা শোনার পর তার গ্র্যান্ডমা উত্তেজিত হয়ে পড়ে। বলে ঠিক আছে, আমি কালকে থেকে সঠিকভাবে ওয়াটার বয়েল করে দিব। গ্র্যান্ডমা বলেন কোনো দরকার নেই এখানে আর আসবার। তারপর মইয়ের সাথে দেখা করতে যায়। মই বলে বাকিদের মতো যদি টাকা চাওয়ার জন্য আসো তাহলে আমি আগে থেকেই না বলে দিচ্ছি। বলে আরে না, আমি তোমার কাজ সম্পর্কে জানতে এসেছি। তারপর মই কে তার রুমে নিয়ে আসে। সেখানে নার্সের কাপড় দেখে বলে ওয়াও, তোমার তো নার্সের কস্টিউম আছে। মিলি বলে আরে না, এটা তো আমার অনলি ফ্যান্সদের জন্য। কস্টিউম পরে পারফরমেন্স করলে অডিয়েন্স বেশি পাওয়া যায়। এসব শুনে এর কিছুটা অকওয়ার্ড লাগে যে মিলি আসলে কি কাজ করে। কথাবার্তার এক পর্যায়ে মিলিকে জিজ্ঞাসা করে কিভাবে গ্র্যান্ডপার লিস্টে নাম্বার 1 হিসাবে জায়গা তৈরি করেছিল, যার বিনিময়ে গ্র্যান্ডপা তার সম্পূর্ণ সম্পত্তি তার নামে লিখে দেয়। আরও বলে তুমি জানো তো আর্থিকভাবে আমার অবস্থা তেমন ভালো না। আমার গ্র্যান্ডমা যিনি বেশি দিন জীবিত থাকবেন না, আমি চাই তার সেবা করে মন জয় করতে। আর বাকি তো তুমি বুঝতেই পারছো আমি কি বুঝাচ্ছি। তারপর মই বলে হ্যাঁ, অনেক চালাক হয়ে যাচ্ছ। বৃদ্ধ বয়সে তারা একটু যত্ন ও আমাদের সময় চায়, কিন্তু ব্যস্ততার কারণে আমরা তা বুঝি না। আচ্ছা, তোমার গ্র্যান্ডমার শরীর থেকে কি আজব একটি স্মেল বের হয়? বলে হ্যাঁ হ্যাঁ, এই স্মেল তো সব বৃদ্ধ ব্যক্তিদের শরীর থেকেই আসে। তো মই বলে তোমার ওনার সাথে এত বেশি সময় কাটানো উচিত যাতে এক সময় তুমি এই স্মেলটি আর না পাও। এতে করে গ্র্যান্ডমার অন্তরে তোমার জন্য একটি স্পেশাল জায়গা তৈরি হবে। পরের দিন একটি সুপারমার্কেটে যায় যেখানে তার মা কাজ করত। সে তার মাকে বলে আমি কিছুদিন গ্র্যান্ডমার সাথেই থাকবো। তাই গ্র্যান্ডমার ঘরের ডুপ্লিকেট চাবি কে তার মা দিয়ে দেয়। ডুপ্লিকেট চাবি ব্যবহার করে তার গ্র্যান্ডমার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। গ্র্যান্ডমা তাকে দেখে অবাক হন এবং বলেন তুমি আবার চলে এসেছ? তুমি আমার সাথে দেখা করার জন্য বারবার কেন আসছো? আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আমার কিছু হয়েছে কি না। রিপোর্টে তো সবকিছু ভালোই আসলো। তো এসব কিছুর মধ্যে গ্র্যান্ডমাকে সত্যি বলে দেয়। সাথে আরও বলে মম এবং আঙ্কেলটা চান না যে তুমি ক্যান্সার সম্পর্কে জানো। ডাক্তার বলেছে তোমার কাছে আর 1 বছর সময় আছে। আর তুমি তো জানোই ডাক্তাররা এমনভাবে সবকিছু বলে যেন তারাই সৃষ্টিকর্তা এবং তারা সবকিছু জানে। তোমার ওই আন্টির কথা মনে আছে যাকে ডাক্তার বলেছিল 6 মাস সময় আছে, কিন্তু দেখো 10 বছর হলো এখনো তিনি ভালোভাবে চলাফেরা করছেন আর এখনো সুস্থ আছে। তুমি জানো গ্র্যান্ডমা, তুমি ছোটবেলায় আমাকে এই বাড়িতে রেখে অনেক যত্ন করেছিলে, আর এখন আমার দায়িত্ব তোমার যত্ন নেওয়া। আমি তোমার সাথে কিছুটা ভালো সময় কাটাতে চাই। তো বন্ধুরা, গ্র্যান্ডমা নাতির কথা শুনে রাজি হন, যার ফলে মনে করে তার পরিকল্পনার অর্ধেক কাজ হয়ে গিয়েছে। পরের দিন সকাল 5টায় এর অ্যালার্ম ঘড়ি বাজে, কিন্তু সে ঘুম থেকে উঠে না। যখন সে ঘুম থেকে উঠে তখন সকাল হয়ে গেছে। সে তাড়াতাড়ি রেলওয়ে স্টেশনে ছুটে যায়, কারণ তাদের বয়স হলেও তিনি এখনও রেলওয়ে স্টেশনে কাঞ্জি নামে একটি খাবার বিক্রি করেন। স্টেশনে গিয়ে গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে জাগাওনি কেন? তিনি বলেন আমি কি ঘড়ি নাকি? তারপর কাজ শেষ করে গ্র্যান্ডমা তার এক বন্ধুর সাথে দেখা করতে যান এবং তাকে তার ক্যান্সারের কথা বলেন। তিনি বলেন আমার ক্যান্সার ধরা পড়েছে। তখন আমরা জানতে পারি গ্র্যান্ডমার ওই বন্ধুরও ক্যান্সার। সে তার সাথে দুঃখ প্রকাশ করে সবকিছু শেষে এটা বলে যে তোমার অন্তত একটি নাতি আছে, আমাকে তো আমার নিজের যত্ন নিতে হয়, তুমি অনেকটা লাকি।
এরপর গ্র্যান্ডমা এবং এম ব্যাংকে যায় যাতে গ্র্যান্ডমা টাকা জমা করতে পারে। গ্র্যান্ডমা এমকে বাইরে থাকতে বলে যাতে সে ব্যাংকের খুঁটিনাটি দেখতে না পারে। এম রেগে বলে, গ্র্যান্ডমা আমি কি চোর নাকি? কিন্তু তিনি বলেন, না তুমি খবর দেখো না, অনেকেই পরিবারের সদস্যর সাথে জালিয়াতি করে। পরের দিন সকালে এম ঘুম থেকে উঠে দেখে তার মা এসেছে আর গ্র্যান্ডমা খুব সুন্দরভাবে সাজগুজ করছেন। এম বুঝতে পারছিল না গ্র্যান্ডমা এত সকাল কোথায় যাচ্ছেন। তারপর তার মা তাকে বলে, শুধু তুমি না, প্রতি রবিবার অন্যান্য পরিবারের সদস্যরাও দেখা করতে আসে। আর সত্যি কিছুক্ষণ পর গ্র্যান্ডমার বড় ছেলে অর্থাৎ কাকা কাইনের পরিবার তাদের সাথে দেখা করতে আসে এবং তারা রবিবার একসাথে কাটায়। যখন তারা গ্র্যান্ডমার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তিনি বলেন, আমি জানতে পেরেছি যে আমার ক্যান্সার হয়েছে, তাই এটি লুকানোর প্রয়োজন নেই। এম আমাকে সবকিছু বলেছে। আর বন্ধুরা, এটা শুনে সবাই রাগ করে এম এর দিকে তাকাতে শুরু করে, জিজ্ঞাসা করে কেন তুমি বললে? তখন এম পালিয়ে বলে, গ্র্যান্ডমার নিজের শরীর সম্পর্কে জানার পূর্ণ অধিকার আছে, আমরা কে যে তার শরীরের কিছু তার থেকে লুকাবো? এরপর গ্র্যান্ডমার 3 সন্তান তাকে বলতে শুরু করে, মা চিন্তার কিছুই নেই, আমরা তোমার ভালো যত্ন নেব। এম এর মা তার কাজের সময় রাতের শিফট চেঞ্জ করে যাতে সে দিনে মাকে কেমোথেরাপিতে নিয়ে যেতে পারে। তখন এম বলে, মম তুমি কি এর বিনিময়ে কিছু আশা করছো? তার মা বলে, বাবা তুমি কি বলছো? আমি কি আশা করব? আমার মা অসুস্থ, আমাকে তার যত্ন নিতে হবে। এরপর সে তার মাকে সুইমিং পুলে ব্যায়াম করার জন্য নিয়ে যায়। সেখানে গ্র্যান্ডমা জানতে পারে ওনার জন্য এম এর মাকে কাজ থেকে ছুটি নিতে হচ্ছে। তাই গ্র্যান্ডমা বলেন, আমি আর এখানে আসবো না। তখন এম দ্রুত বলে, না, মা রাতের শিফটে কাজ করছে, তাই সে আসতে পারছে। এরপর গ্র্যান্ডমা বুঝতে পারে যে তার প্রিয় মেয়ে রাতভর কাজ করে এসে তার যত্ন নিচ্ছে। গ্র্যান্ডমা এতে বিরক্ত হন এবং বলেন, দেখো আমি এসব পছন্দ করি না। যখনই তোমরা কিছু ভালো করতে যাও কিছু না কিছু খারাপ হয়ে যায়। গতবারও তুমি স্কুল ছেড়ে আমার কাজে সাহায্য করতে এসেছিলে, আর এবার দেখো তুমি আমার থেকেও বেশি পরিশ্রম করছো। এরকম কথা বলতে বলতে মা মেয়ের মধ্যে একটি ছোট ঝগড়া হয়ে যায়, যার কারণে গ্র্যান্ডমা তখন বাথরুমে গিয়ে কাঁদতে থাকে। এম তার মাকে বলে, দেখো এসব গ্র্যান্ডমার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ হবে। একটা কাজ করি, আমি গ্র্যান্ডমাকে কেমোথেরাপিতে নিয়ে যাব, তুমি বিশ্রাম নাও। এতে তার মা রাজি হয়ে যান। এরপর এম গ্র্যান্ডমাকে তার কাজিন মুইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মুই তাদের দুজনকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। বাড়ি ফেরার পর এম গ্র্যান্ডমার হাত ধরে তাকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করে, কারণ গ্র্যান্ডমার ঘর ছিল প্রথম তলায়। সেখানে গিয়ে গ্র্যান্ডমা বলেন, তুমি যখন ছোট ছিলে তুমি আমার এবং তোমার দাদুর মাঝখানে ঘুমাতে, কারণ তুমি ভূতকে খুবই ভয় পেতে। এম বলে, কিন্তু আমি এখন একদমই ভয় পাই না। কিন্তু বন্ধুরা, যখন সে ঘুমাতে যায় সে হঠাৎ ভয়ে জেগে ওঠে, কারণ গ্র্যান্ডমা সেখানে প্রার্থনা করতে যান। তার এই রিয়েকশনে গ্র্যান্ডমা বলেন, স্বপ্নে তিনি তার বাবা মাকে দেখতে পান যারা তাকে নিতে এসেছেন। এতে তার একটু অস্বস্তি হয়। গ্র্যান্ডমা বলেন, বাবা আমি খুবই তাড়াতাড়ি মারা যাব। তখন এম তাকে আদর করে বলে, দেখো তোমার এত তাড়াতাড়ি কিছুই হবে না, তুমি অনেক বছর বাঁচবে। এরপর এম গ্র্যান্ডমাকে তার সাথে ঘুমানোর জন্য বলে, যাতে গ্র্যান্ডমার আর সিঁড়ি বেয়ে ওঠা না লাগে। পরের দিন গ্র্যান্ডমার একটু জ্বর আসে, কিন্তু তারপরও যখন সে রান্নাঘরে কাজ করতে যায় তখন এম তাকে বাড়িতে বিশ্রাম করতে বলে এবং তার শরীর গরম কাপড় দিয়ে মুছে দেয়। এরপর গ্র্যান্ডমা সব জামা খুলে বলে, বাবা ভালোভাবে পরিষ্কার করো। এতে এম খুবই অস্বস্তি বোধ করে এবং চোখ ফিরিয়ে নেয়, কিন্তু তখন তাকে গ্র্যান্ডমার কথা মানতেই হয়, তাই সে ভালোভাবে পরিষ্কার করে দেয়। পরবর্তী সিনে এম মুইয়ের সাথে দেখা করে। মুই জিজ্ঞাসা করে, বলো তো গ্র্যান্ডমার তালিকায় তুমি কোন নম্বরে আছো? এম বলে, দেখো প্রথমে নিশ্চয়ই কাকা কাইন বা কাকা জায়েন। আমার মনে হয় আমি এখন আমার মায়ের উপরে উঠে গেছি। মিলি তখন বলে, তৃতীয় নম্বরে কেউ কিছু পায় না। তখন এম বলে, তুমি কিভাবে জানলে? সে বলে, দেখো বড়রা মুখে কিছু বলে না, তোমাকে বুঝতে হবে। এসব শুনে এম কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তারপর এম গ্র্যান্ডমাকে ওনার বড় ছেলে কেনের বাড়িতে নিয়ে যায়, যিনি তাদের থেকে একটু ধনী ছিলেন। কেন তার মাকে বলে, মা ওই পুরানো বাড়িতে কি আছে, তুমি এখানে থেকো, আমরা তোমার ভালো যত্ন নেব। এটি শুনে এম মনে মনে ভাবে,
এতে তো আমি গ্র্যান্ডমার কিছুই পাবো না। তাই সে বলে উঠে, আমি গ্র্যান্ডমাকে কেমোথেরাপিতে নিয়ে যাব। এখান থেকে সেটা সম্ভব হবে না। আর গ্র্যান্ডমা নিজের কাজও ছাড়তে পারবেন না, কারণ ওনার কাস্টমাররা ওনার হাতের ক্যান্ডি খাওয়ার জন্য অপেক্ষা করবে। কেনের এসব কথা শুনে তার মামা তার উদ্দেশ্য বুঝতে পারেন এবং তাকে কিছু টাকা অফার করেন। তখন এম বলে, আমি এসব টাকার জন্য করছি না, আমি সত্যি গ্র্যান্ডমার যত্ন নিতে চাই। কেন তখন তার মাকে বলে, মায়ের যত্ন নেওয়া সন্তানের দায়িত্ব নাকি নাতির? সৃষ্টিকর্তার দেওয়া সবকিছুই আমার কাছে আছে, এখন শুধু আমার মাকে লাগবে। তারপর কেন পুরাতন দিনগুলোর মতো তার মাকে নিয়ে মন্দিরে যায়, যেখানে অনেক লম্বা সিঁড়ি ওঠার কারণে গ্র্যান্ডমার পায়ে ছালা পড়ে যায়। এম সেখানে গ্র্যান্ডমার জুতা খুলে দেয় এবং তার জন্য একটি পেপার নেয়, যেটাতে গ্র্যান্ডমা তার উইশ লিখেন। তিনি বলেন, হে সৃষ্টিকর্তা, আমার বড় ছেলে, মেজো ছেলে এবং মেয়ে যাতে সবসময় সুস্থ থাকে, তারা যাতে কোনোদিন কোনো কিছুর অভাব না করে এবং আমার নাতি যাতে একটি ভালো চাকরি পায়। তারপর তিনি সেই কাগজ লাগানোর জন্য যান। সেখানে গিয়ে তিনি দেখেন কেন তার ওয়াইফ এবং মেয়ে যে উইশ লিখেছে এতে গ্র্যান্ডমার জন্য কোনো কিছুই চায়নি, যেটা দেখে গ্র্যান্ডমার মন কিছুটা খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখি এম গ্র্যান্ডমাকে নিয়ে ওনার বড় ভাইয়ের বাড়িতে যায়, যেখানে গ্র্যান্ডমা বলে, আমার ক্যান্সার হয়েছে এবং আমি নিজের জন্য একটি বড় প্লট কিনতে চাই, আর সেজন্য আমি চাই তুমি আমাকে $1,000,000 দাও, কারণ এটি আমার সামর্থ্যের বাইরে। তবে ওনার ভাই কিছুই বলেন না। তারপর গ্র্যান্ডমা বলেন, আমাদের প্যারেন্টসের ঘর বিক্রি করার ফলে তুমি অনেক মিলিয়ন্স পেয়েছো, আমি কোনোদিন একটি টাকাও চাইনি, কিন্তু এখন আমার লাগবে। জেনে অবাক হবেন, গ্র্যান্ডমার বড় ভাই অনেক রুড আচরণ করেন এবং টাকা দেওয়ার জন্য নিষেধ করে দেন। বলেন নিজের সন্তানদের বলো সাহায্য করার জন্য। আরও বলেন আর যাতে কখনো তার বাড়িতে এসে তাকে বিরক্ত না করে। এসব শুনে গ্র্যান্ডমা এবং এম দুজনেরই খুব বেশি খারাপ লাগে। তো এসব দেখে এম গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে ফেলে, গ্র্যান্ডমা, তোমার কেন বড় প্লট লাগবে? তিনি বলেন, আমি চাই আমি যখন মারা যাব তখন আমাকে বড় প্লটে দাফন করা হোক, যাতে করে আমার সন্তানেরা আরও সফলতা পাবে এবং সব সময় হাসি খুশি থাকবে। তখন এম বলে উঠে, তোমার প্যারেন্টসদের তো ছোট একটি প্লটে দাফন করা হয়েছিল, তাও দেখো তোমার বড় ভাই কত ধনী। তাই এসব কথা শুধুমাত্র বলার জন্য, বাস্তবে এর কোনো সত্যতা নেই। মুড ঠিক করার জন্য গ্র্যান্ডমা বলে, তুমি একটি কথা কান দিয়ে শুনে রাখো, তুমি যদি আমার মরার পর কবরে সুন্দরভাবে ফুল ছিটিয়ে না দেও, তাহলে আমি তোমাকে ভয় দেখানোর জন্য ফিরে আসব। এতদিন ধরে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল, পরবর্তী দিনে তার রেজাল্ট আসে, ডাক্তার বলে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। কিন্তু এম গ্র্যান্ডমাকে বলে, তোমার আগে থেকে অনেক উন্নতি হচ্ছে, তাই তোমার আর কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বন্ধুরা, গ্র্যান্ডমা বুঝতে পারে, কারণ ওনার ফ্রেন্ডের কেমোথেরাপি অফ করার কিছুদিন পরেই সে মারা যায়। সেখানে এম এর মাও কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলেন, কিন্তু গ্র্যান্ডমা অনেকটা শক্ত ছিলেন। কিছুদিন পর গ্র্যান্ডমার অনেক বেশি কষ্ট হতে থাকে এবং তার মনোবল দুর্বল হয়ে যায়, যার কারণে তিনি মরার জন্য শুধু দোয়া করে যাচ্ছিলেন। আর এইসব কিছু এম দেখতে পারছিল না, তাই তারা গ্র্যান্ডমাকে হসপিটালে ভর্তি করে। তখন সেখানে গ্র্যান্ডমার খবর নেওয়ার জন্য তার ছেলেরাও আসে। কেন এম এর মাকে বাইরে কথা বলার জন্য নিয়ে যায়। কেন তার বোনের কাছে মার বাড়ির কাগজপত্র কোথায় আছে সে সম্পর্কে জানতে চায়। এম এর মা বলে, মাকে এখনো দাফন করা হয়নি আর তুমি এসব নিয়ে চিন্তা করছো। কেন বলে, তিনি জীবিত থাকা অবস্থায় এগুলো মিটমাট করা ভালো। এক পর্যায়ে এম এর মা রাগ করে তার ব্যাগ থেকে কাগজগুলো বের করে আঙ্কেল জিয়নকে দিয়ে দেয়। বন্ধুরা, তখন এম এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এম এর মা বলেন, আঙ্কেল জয়ন নামে সম্পূর্ণ বাড়িটি তোমার গ্র্যান্ডমা দিয়ে দিয়েছেন। গ্র্যান্ডমার প্রতি এম এর অনেক বেশি রাগ হয়। সে গ্র্যান্ডমাকে বলে, কিভাবে তুমি বাড়িটি আঙ্কেলকে দিয়ে দিতে পারলে? তোমার প্যারেন্টস তোমার সাথে যা করেছে তুমি ঠিক সেটা আমাদের সাথে করেছো। আমি কি ঠিকঠাক তোমার খেয়াল রাখিনি? আমি কি তোমার জন্য ইম্পর্ট্যান্ট ছিলাম না? গ্র্যান্ডমা কান্না করা অবস্থায় বলেন, আমার কাছে দেওয়ার জন্য আর কিছুই নেই। তাই এম রাগ করে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা দেখি এম তার বাড়িতে বসে ভিডিও গেম খেলছিল। তখন তার মা কিছু বাজার নিয়ে আসে। এম সেগুলো ফ্রিজে রাখছিল। তখন তার মা বলে, গ্র্যান্ডমার বাসার নতুন মালিক বাড়িটিতে কাজ করাচ্ছে, তাই আগের জিনিসগুলো পরিষ্কার করার জন্য গ্র্যান্ডমার হেল্প করতে যাবে কিনা। তখন এম বলে, সবকিছু ডাস্টবিনে চলে যাক, তাতে আমার কিছু আসে যায় না।
তার মা বলে তুমি আঙ্কেল কেন থেকে কোনো অংশে কম না। আরও বলে জানো উনি আজকে কি বলেছেন, যদি মা মারা যান তাহলে ওনাকে যাতে আমরা শেষ বিদায়ে আসার জন্য বিরক্ত না করি। এমের মা এমকে বলে কোনো কিছু নেওয়ার চেয়ে দেওয়া উত্তম। পরবর্তীতে আমরা দেখি এম মুইয়ের সাথে একটি নতুন জায়গায় যায়, যেখানে মুই একজন আন্টির দেখাশোনা করার জন্য আসে যিনি একা থাকেন। তখন সে এমকে অফার করে আমরা দুজন মিলে আন্টির যত্ন নিব। যখন আমি ওনার নাম্বার 1 হয়ে উঠব তখন আমি ওই অংশ থেকে তোমাকে একটি শেয়ার দিব। উত্তরে এম কিছুই বলে না। কিছুক্ষণ পর মুই বলে উঠে আমি মনে করেছি বাড়িটি তুমি পাবে, কারণ গ্র্যান্ডমা তোমার প্রশংসা আমার কাছে করেছিলে। অন্যদিকে আমরা দেখি গ্র্যান্ডমা একা একাই নিজের সময়গুলো কাটাতে থাকেন, নিজেকে বিভিন্নভাবে খুশি রাখার চেষ্টা করেন আর অপেক্ষা করেন যদি কেউ তার সাথে দেখা করার জন্য আসে। এম গ্র্যান্ডমাকে তার ফোন দিয়ে পর্যবেক্ষণ করছিল। গ্র্যান্ডমার বাড়ি বিক্রি করার পর আঙ্কেল জয়ী গ্র্যান্ডমাকে একটি নার্সিং হোমে রেখে যান। তখন এম গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য আসে। এখানে আঙ্কেল জয়ী তাকে কিছু টাকা দিলে এম বলে তুমি রাখো, কারণ গ্র্যান্ডমা মারা যাওয়ার পর তোমাকে বাঁচানোর জন্য আর কেউ আসবে না। বন্ধুরা জেনে খুশি হবেন, এম গ্র্যান্ডমার সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং সে তার ভুল বুঝতে পারে আর গ্র্যান্ডমাকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে এসে গ্র্যান্ডমা একদিন তার মেয়েকে বলেন এম জিজ্ঞাসা করেছিল আমার সবথেকে ফেভারিট সন্তান কে, আজ বলছি তুমি। সেখানে এম এর মা কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। চাইনিজ নিউ ইয়ারে কেন তার পরিবারকে নিয়ে মার সাথে দেখা করার জন্য আসে, কিন্তু সে এসে দেখে তার মা আর কথা বলার অবস্থায় নেই। এম চাইনিজ ভাষা পারে না, কারণ সে সব সময় থাইল্যান্ডে ছিল আর শুধু থাই ল্যাঙ্গুয়েজ জানে। তারপরও সে তার গ্র্যান্ডমার জন্য চাইনিজ ভাষায় গান শিখে। রাতে সে গ্র্যান্ডমার কষ্ট হচ্ছে দেখে তার পাশে বসে চাইনিজ গান শোনানো শুরু করে। আর কিছুক্ষণ পর তার গ্র্যান্ডমা মারা যান। পরবর্তীতে আমরা তার বিদায়ের অনুষ্ঠানের সিন দেখি। তখনই গ্র্যান্ডমার ফোনে একটি কল আসে, যেটি এম রিসিভ করে এবং বলা হয় আপনার ডিপোজিট পেন্ডিংয়ে আছে, যেখানে এম জানতে পারে গ্র্যান্ডমা তার নামে টাকার ডিপোজিট রাখতেন। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এম এর মনে পড়ে যখন সে অনেকটা ছোট ছিল তখন তার গ্র্যান্ডমা তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন এবং তাকে ওয়াদা করেন তিনি যতদিন জীবিত থাকবেন তার অ্যাকাউন্টে টাকা জমা করবেন। আর তখন এম ছোট ছিল এবং বলে তোমার মারা যাওয়ার সময় আস্তে আস্তে ওই অ্যাকাউন্টে মিলিয়ন বাত হয়ে যাবে। তখন আমি ওই টাকা দিয়ে তোমার জন্য একটি নতুন বাড়ি কিনবো, কারণ তোমার বাড়িটি অনেক পুরানো এবং এতে অনেক পোকামাকড় থাকে। এম এসব কিছু মনে করে এবং ব্যাংকে কল করে আর সব টাকা তুলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য বলে। পরবর্তীতে আমরা দেখি তারা গ্র্যান্ডমার কফিনটি নিয়ে দাফন করার জন্য রওনা দেয়। রাস্তায় এম বারবার কফিনটি নক দেয় এবং গ্র্যান্ডমাকে বিভিন্ন জায়গার নাম বলে যেগুলো তারা অতিক্রম করে আসছে। আর এই টাকা দিয়ে এম গ্র্যান্ডমার জন্য খুবই বড় একটি প্লট কিনে, যেখানে তাকে দাফন করা হয়। তারপর সে তাকে বিরক্ত করার জন্য ফুলগুলো অবহেলার সাথে চারিদিকে ফেলতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা যদি মুভিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন, যাতে করে এরকম আরও সুন্দর সুন্দর মুভির গল্প আপনাদের উপহার দিতে পারি।